2016 সালের 9-10-এর যে পরীক্ষা হয়েছিল সেটা ওএমআর উপর ভিত্তি করে হয়েছিল। তো এখন এই প্রশ্নগুলো সেই আকারে হবে, তাই নতুন করে আবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনায় আসছি। প্রথম প্রবলেম, প্রিন্সিপাল ভ্যালু অফ আই পাওয়ার আই। তোমরা ডেফিনিশন থেকে জানি ওয়েলার্স যেটা ডেফিনিশন ই পাওয়ার আই থিটা, ই পাওয়ার আই থিটা ডেফিনিশনটা যদি আমরা খেয়াল করি, ই পাওয়ার আই থিটাটা কেমন ধরনের ছিল? কস থিটা প্লাস আই সাইন থিটা। তো সেইটাকে ভিত্তি করে আমরা আইটাকে যদি লিখতে চাই, আইটা হবে কি 0 প্লাস 1 ইন্টু আই। এটা হয়ে যাচ্ছিল আমাদের কস পাই বাই 2 প্লাস আই ইন্টু 1 মানে সাইন পাই বাই 2। আসলে এটা হয়ে যাচ্ছিল ই পাওয়ার আই পাই বাই 2, ই পাওয়ার আই বাই 2। এটা চাইয়ের ভ্যালু, তাহলে আই পাওয়ার আই ইকুয়ালস টু হয়ে যাবে, আইয়ের ভ্যালুটা পেয়েছি ই পাওয়ার আই পাই বাই 2 হোল পাওয়ার আই, মানে আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার মানে -1, তাহলে ই পাওয়ার মাইনাস পাই বাই 2 হয়ে যাবে। তো এটাকে আমরা যদি এই প্রবলেমের ক্ষেত্রে এটা উত্তর হয়ে গেল ই পাওয়ার মাইনাস পাই বাই 2। এটাকে আমরা যদি জেনারেলাইজ করতে যেতাম তাহলে এইখানে আমরা একটু চেঞ্জ করে নিতাম। কেমন করতাম? আমরা এটা লিখতাম কস 2k পাই প্লাস পাই বাই 2 প্লাস আই সাইন 2k পাই প্লাস পাই বাই 2। কে ইজ এন ইন্টিজার, সেক্ষেত্রে এটা হয়ে যায় যেহেতু ই পাওয়ার আই ইন্টু 2k পাই প্লাস পাই বাই 2। আমরা অন্যান্য সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই জেনারেল ভ্যালুটাই কাজে লাগিয়ে করব। এক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুটা বলেছে, তাই কে ইকুয়ালস টু 0 পুট করে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করেছি, এটা জেনারেলাইজ করিনি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলোকে আমরা জেনারেল ভ্যালু নিয়ে করবো। ই পাওয়ার আই 2k cos k পাই, ই পাওয়ার আই 2k পাই প্লাস পাই বাই 2, কে ইজ এন ইন্টিজার। পরবর্তী প্রবলেম, the three equations will have no common solution if। no common solution বলতে বোঝায় no solution, no common solution বলতে বোঝায় no solution। তাহলে কোন একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন বলতে আমরা জানি আমরা এ এবং অগমেন্টেড এবি এই দুটোর র্যাঙ্ক দেখে বলতে পারি। আমাদের জেনারেল ভিউটা ছিল সিস্টেম ইকুয়েশনের ক্ষেত্রে আমরা মনে করে নিই এক্স ইকুয়ালস টু বি যদি সিস্টেম ইকুয়েশন হয়ে যায়, তাহলে আমরা অগমেন্টেড এবি এই ম্যাট্রিক্সটা তৈরি করি, যেখানে প্রথমত এই ম্যাট্রিক্সটা লেখা থাকে এবং ডান দিকে বি ম্যাট্রিক্সটা লিখি। এরপর সেক্ষেত্রে আমরা দেখেছিলাম অগমেন্টেড ম্যাট্রিক্সটা যেটা অগমেন্টেড এবি, এটাকে আমরা এবার দিয়ে যেন আমরা ডিনোট করি এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটা সাধারণত আমরা এবার দিয়ে ডিনোট করি। সেক্ষেত্রে যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এবার হয় তাহলে সলিউশন থাকে, তখন সিস্টেম ইকুয়েশনটা কনসিস্টেন্ট বলা হয়। আর যদি র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এবার হয় তখন আমরা বলি ইনকনসিস্টেন্ট, অর্থাৎ সিস্টেমটার কোনো সলিউশন নেই। সলিউশন থাকলে আবার সলিউশনটা দু রকমের হয়, ইনফাইনাইট নাম্বার সলিউশন আর ইউনিক সলিউশন। যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এবার ইকুয়ালস টু নাম্বার অফ আননোন হয়ে যায়, নাম্বার অফ আননোন যদি এন সংখ্যক হয়ে যায় তখন এটা ইউনিক সলিউশন দেয়, আর যদি লেস দেন এন হয়ে যায় তখন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে সিস্টেম ইকুয়েশনের সলিউশনের জন্য আমরা এই অগমেন্টেড এবি এবার এবং গিভেন ম্যাট্রিক্স, এই যে প্রথমে যে ম্যাট্রিক্সটা লেখা হয় এই প্রবলেমের ক্ষেত্রেও আমরা এটাকে ওই আকারে সমাধান করলে সলিউশন আসবে। সমাধান থাকার অর্থ হচ্ছে কি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এবার, সমাধান না থাকার অর্থ হচ্ছে র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এবার। তো এই সিস্টেম ইকুয়েশনটা যদি আমরা লিখি, এই সিস্টেম ইকুয়েশনটা এই ধরনের হবে, এ এক্স ইকুয়ালস টু বি আকারে যদি এই সিস্টেম ইকুয়েশনটাকে লিখি, তাহলে এই যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে কি প্রথম ইকুয়েশনটা যেহেতু আমাদের রয়েছে -2x প্লাস ওয়াই প্লাস 1, মানে এটা -2 1 1, সেকেন্ডটা থেকে আসবে 1 -2 1 এবং থার্ড থেকে আসবে 1 1 -2। এরপরে যদি আমরা এবার করে নিই অর্থাৎ অগমেন্টেড ম্যাট্রিক্স করে নিই, তাহলে এর সাথে জুড়ে যাবে আলফা বিটা গামা এই ম্যাট্রিক্সটা। এখন এই ম্যাট্রিক্সটা থেকে আমরা একটা প্রাথমিক অনুমান করতে পারি। এটাকে আমরা করছি কি একটা অপারেশন কাজ লাগাচ্ছি, যাতে তিনটে রোই যোগ করে দিচ্ছি। তিনটে রোই যদি যোগ করে দেওয়া হয়, তিনটে রোই যোগ করলে ফার্স্ট রোগুলো এলিমেন্টগুলো -1 1 1 0 r1 প্লাস r2 প্লাস r3 করে নিচ্ছি, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে, এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা যা ছিল -2 1 বিটা থেকে যাবে 1 1 -2 গামা থেকে যাবে। তো এই ম্যাট্রিক্সটা যদি আমরা র্যাঙ্কের কথা ভাবি, তো এই ক্ষেত্রে সহজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ পোর্শনের জন্য ম্যাট্রিক্সটা,
এখান থেকে স্পষ্ট র্যাঙ্ক অফ এ হচ্ছে আমাদের 2। র্যাঙ্ক অফ এবার যেটা অর্থাৎ পুরো ম্যাট্রিক্সটা, এই পুরো ম্যাট্রিক্সটা র্যাঙ্ক নির্ভর করছে আলফা প্লাস বিটা প্লাস গামার উপরে। আলফা প্লাস বিটা প্লাস গামার যদি ভ্যালু 0 হয়ে যায় তাহলে আর র্যাঙ্ক অফ এবার ইকুয়ালস টু 2 হয়ে যাবে। আর যদি আলফা প্লাস বিটা প্লাস গামা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে র্যাঙ্ক অফ এবারটা হয়ে যাবে আমাদের 3। আলফা প্লাস বিটা প্লাস গামা যদি নট ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে র্যাঙ্ক অফ এবার 3 হয়ে যাবে। এখন র্যাঙ্ক অফ এ যদি 2, এখানে সরাসরি দেখতে পাচ্ছি দুটো নন জিরো রয়েছে, কারণ এই পোর্শনটা বাদ দিয়ে দিলে র্যাঙ্ক অফ এ আসবে। র্যাঙ্ক অফ এ হচ্ছে 2, র্যাঙ্ক অফ এবার হচ্ছে 3। তাহলে এই সিস্টেমটার কোনো সলিউশন থাকবে না। প্রশ্নে বলেছে এই সিস্টেমের সলিউশন কখন থাকবে না, না র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এবার হলে সলিউশন থাকে। এক্ষেত্রে র্যাঙ্ক অফ এ 2, র্যাঙ্ক অফ এবার 3, তাহলে সলিউশন থাকবে না। কোন শর্তে সলিউশন থাকবে না, না আলফা প্লাস বিটা প্লাস গামা যদি নট ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাই এরকম উত্তরটা হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা নট ইকুয়ালস টু 0। এটা 3-এর প্রবলেমটা একটু ঘোরানো ছিল। এক্স কিউ মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0, এই সমীকরণটা 3টে ডিস্টিংক্ট রুট থাকলে কোন শর্তটা স্যাটিসফাই করবে। তো এক্ষেত্রে আমরা জানি গিভেন ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে করি, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউ মাইনাস 3x প্লাস কে, এটা হচ্ছে গিভেন ইকুয়েশনটা। তো এখান থেকে আমরা এই ইকুয়েশনের 3টে যদি ডিস্টিংক্ট রুট হয় তাহলে আমরা প্রথমত এফ ডেস্ট এক্স বার করে নিচ্ছি। এফ ডেস্ট এক্স হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 3। এফ ডেস্ট এক্স ইকুয়ালস টু 0, এই সমীকরণের বীজগুলো হয়ে যাবে এক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। অর্থাৎ এটাকে সলিউশন করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 1, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এখন এফ ডেস্ট এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটো হচ্ছে গিয়ে একটা 1 একটা মাইনাস 1। তাহলে এফ অফ এক্সের যে বীজগুলো থাকবে সেই বীজগুলো কোন রেঞ্জের মধ্যে থাকবে, একটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1-এর মধ্যে থাকতে পারে, মাইনাস 1 থেকে 1-এর মধ্যে থাকতে পারে, আর 1 থেকে ইনফিনিটির মধ্যে। যেহেতু এফ ডেস্ট এক্সের বীজগুলো মাইনাস 1 আর 1, তাহলে এফ অফ এক্সের যে বীজগুলো হবে সেক্ষেত্রে যেহেতু 3টেই ডিস্টিংক্ট রুট, তাহলে অবশ্যই একটা রুট মাইনাস আলফা ইনফিনিটি থেকে মাইনাস 1-এর মধ্যে, একটা মাইনাস 1 থেকে 1-এর মধ্যে, একটা 1 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। এখন এই সমীকরণে যদি এফ অফ ইনফিনিটির ভ্যালু বসায়, এফ অফ ইনফিনিটি যদি হয় তাহলে এটা নেগেটিভ ভ্যালু দেবে, এফ অফ ইনফিনিটি নেগেটিভ ভ্যালু দেবে। এফ অফ মাইনাস 1, এফ অফ মাইনাস 1টা কত হবে, এক্সের জায়গায় মাইনাস 1 বসে দিলে মাইনাস 1 প্লাস 3 প্লাস কে, আসলে এটা হয়ে যাবে কে প্লাস 2, তাহলে এটার মান হয়ে যাবে কে প্লাস 2, এফ অফ মাইনাস 1। একইরকমভাবে এফ অফ 1, এফ অফ 1-এর ভ্যালু হয়ে যাবে, এফ অফ 1 যদি আমরা বার করি, এফ অফ 1 এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 3 প্লাস কে, এটা হয়ে যাবে কে মাইনাস 2, তাহলে এটা হয়ে যাবে কে মাইনাস 2। এফ অফ ইনফিনিটি, এটা হয়ে যাবে ইনফিনিটি। 3টে ডিস্টিংক্ট রুট থাকলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস ভ্যালু আর কি, প্লাস ইনফিনিটি, তাহলে চেঞ্জ ইন সাইন হবে। তাহলে এটা নেগেটিভ হলে এ অবশ্যই কী হবে, পজিটিভ। এটা চেঞ্জ ইন সাইন হবে, এ নেগেটিভ হয়ে আছে মাইনাস ইনফিনিটির জন্য, এটা তাহলে কী হতে হবে, পজিটিভ। তাহলে কে প্লাস 2-কে কী হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। একই রকমভাবে এইটা যদি গ্রেটার দেন 0 হয়, চিহ্নের পরিবর্তনের জন্য এটাকে কে মাইনাস 2টা হতে হবে লেস দেন 0, তাহলে এটাকে লেস দেন 0, এটাও গ্রেটার দেন 0, পজিটিভ যেহেতু চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে গ্রেটার দেন মাইনাস 2, এখান থেকে পেয়ে যাচ্ছি কে লেস দেন 2। এই দুটো যদি কম্বাইন করে দিই তাহলে হয়ে যাবে আমাদের মাইনাস 2 লেস দেন কে লেস দেন 2, তাহলে এই অ্যান্সারটা আমাদের সি এর অ্যান্সারটা হবে। তো সেক্ষেত্রে আবার আমরা মনে করে নিই গিভেন ইকুয়েশনটা ছিল এফ অফ এক্স, সেখান থেকে আমরা এফ ডেস্ট এক্স সমীকরণটার বীজ বার করে নিলাম যেটা হলো প্লাস মাইনাস 1। তাহলে এফ অফ এক্সের বীজগুলো থাকবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1-এর মধ্যে, মাইনাস 1 থেকে 1-এর মধ্যে, 1 থেকে ইনফিনিটির মধ্যে। এখানে এরা অল্টারনেট সাইন থাকলে তবে 3টে ডিস্টিংক্ট রুট হবে। তো এখানে এফ অফ মাইনাস ইনফিনিটি যখন বসালাম তখন মাইনাস ইনফিনিটির কিউ, তখন মাইনাস ভ্যালু চলে এলো, তাহলে এটা মাইনাস এলে অল্টারনেট সাইন হতে হলে এটা প্লাস হতেই হবে। আর এফ অফ মাইনাস 1-এর ভ্যালু হচ্ছে কে প্লাস 2, এটা প্লাস হয়ে গেল, মাইনাস ছিল এটা প্লাস, এটা তাহলে মাইনাস হতে হবে। এখন এফ অফ 1-এর ভ্যালু বার করে নিয়েছি আমরা, এফ অফ 1-এর ভ্যালু হচ্ছে কে মাইনাস 2, এখান থেকে একটা ভ্যালু পাওয়া গেলো যে কে মাইনাস 2 ইকুয়াল টু লেস দেন 0 হতে হবে। এটা মাইনাস, এর সাইন হবে অবশ্যই পজিটিভ ভ্যালু, এর সাইন হবে নেগেটিভ ভ্যালু, এ পজিটিভ ভ্যালু। এই ভ্যালু 4-এর প্রবলেমটা আমরা গতানুগতিক গতিতে সমাধান করতে পারি। তাছাড়া একটা বিকল্প পদ্ধতি ছিল যে পদ্ধতির সাহায্যে আমরা সহজে সমাধানটা বার করতে পারতাম। এক্ষেত্রে এ প্লাস আই বি ইকুয়ালস টু সি প্লাস আই বাই সি মাইনাস আই আছে। তাহলে এক্ষেত্রে আমরা স্বাভাবিক নিয়মে যেটা আমরা জানি, এটা ক্লাস 12 আমরা পড়ে দিচ্ছি, এ প্লাস আই বি ইকুয়ালস টু সি প্লাস আই বাই সি মাইনাস আই, এই হচ্ছে রাশিমালাটা।
তো সেক্ষেত্রে আমরা জানি এটাকে হরের পরিবেশন করার মতো এখানে আমরা কী করি, কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করি আর কি। তো এখানে সি প্লাস আই দিয়ে উপর নিচে গুণ করতে হয়, সি মাইনাস আই, এটা সি প্লাস আই, তাহলে এটা নিচেরটা হয়ে যাবে সি স্কোয়ার প্লাস ওয়ান, আর এই এক্সপ্রেশনটা ভেঙে দিলে হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু সি আই। তো এই ক্ষেত্রে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়াল করলে আমাদের এর মানটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার প্লাস ওয়ান, আর বি এর মানটা হয়ে যাবে টু সি বাই সি স্কোয়ার প্লাস ওয়ান। এরপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ভ্যালু যদি বার করে দিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বার করলে হরটা হয়ে যাবে সি স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর লাভটা হবে সি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু সির হোল স্কোয়ার মানে ফোর সি স্কোয়ার। আসলে এটা হয়ে যাবে উপরেরটা সি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর হরে রয়েছে সি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, দুটো ক্যান্সেল হয়ে উত্তর হবে এক। এটা অনেক বড় ক্যালকুলেশন, এই অঙ্কটা একটু সোজা করে করা যাবে, ছোটো করে কী করে করা যাবে সেই আশায় আসছে আমরা। পরীক্ষায় যদি আমরা সময় বাঁচাতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখানে একটা বিষয় দেওয়া রয়েছে, এ বি সবাই রিয়েল, দেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাজ ভ্যালু। এ বি সবাই রিয়েল, যদি এ বি সি সবাই রিয়েল হয় তাহলে আমরা একটা স্পেশাল কেস ধরে নিচ্ছি সিটা আমাদের হয়ে যাচ্ছে জিরো। সাপোজ সিটা যদি জিরো হয়ে যায়, সিটা জিরো হলে কি হবে, এ প্লাস আই বিটা আই বাই মাইনাস আই মানে কত হয়ে যাবে মাইনাস ওয়ান। সেক্ষেত্রে এর মানটা ইকুয়েটিং রিয়েল ইমাজিনারি পার্ট এর মানটা হবে মাইনাস ওয়ান, বি হয়ে যাবে জিরো। সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হয়ে যাবে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, এটা হয়ে যাবে উত্তর ওয়ান। যেহেতু এ বি সি যে কোনো বাস্তব মানের জন্য সত্য হতে পারে, তাহলে আমরা প্রয়োজনের স্বার্থে আমরা সিটাকে জিরো ধরে নিতে পারি। সিটাকে জিরো ধরে নিলে আমাদের রেজাল্টটা সহজে এক চলে আসছে। আমরা চলে আসছি পরবর্তী প্রবলেম 5-এর। এখানে এই ডিটারমিনেন্টের ভ্যালু জিরো দেওয়া আছে এবং সাথে বলা রয়েছে ওয়ান আলফা আলফা স্কোয়ার, ওয়ান বিটা বিটা স্কোয়ার, ওয়ান গামা গামা স্কোয়ার আর নন কোপ্লেনার, দেন ভ্যালু অফ আলফা বিটা গামা। এই তিনটা ফ্যাক্টর নন কোপ্লেনার যদি হয় তাহলে আমরা জানি নন কোপ্লেনার হওয়ার অর্থ হচ্ছে কি কোপ্লেনার হলে আমরা ভ্যাক্টরের মধ্যে আসি। তিনটে ভ্যাক্টর এ বি সি কখন কোপ্লেনার হয়, এ বি সি তিনটে ভ্যাক্টর কোপ্লেনার তখন হয় যখন এ ডট বি ক্রস সি জিরো হয়। এ ডট বি ক্রস সি জিরো হলে আমাদের কোপ্লেনার বলি, বা এটাকে আমরা বক্স অফ এ বি সি জিরো বলা হয়। বক্স অফ এ বি সি জিরো হলে তারকে আমরা কোপ্লেনার বলি। এই বক্স অফ এ বি সিটাকে আমরা যদি ডিটারমিনেন্ট আকারে লিখি তাহলে এখানে লেখা হয় এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। এই ডেটটা কী হবে কি জিরো, যেখানে এ ভ্যাক্টরটা হচ্ছে গিয়ে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে। এই কীরকমভাবে বি ভ্যাক্টর এবং সি ভ্যাক্টর। তো এখানে যেহেতু ভ্যাক্টরগুলো দেওয়া রয়েছে নন কোপ্লেনার, তাহলে এখানে জিরোর জায়গায় সেটা হবে কি নট ইকুয়ালস টু জিরো। অর্থাৎ আমাদের গিভেন কন্ডিশন হচ্ছে ওয়ান আলফা আলফা স্কোয়ার, ওয়ান বিটা বিটা স্কোয়ার, ওয়ান গামা গামা স্কোয়ার। এই ডেট ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো দেওয়া রয়েছে, এই ডেট ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো দেওয়া রয়েছে। তাহলে আমাদের করতে হবে কি না, এই ডিটারমিনেন্টটাকে আমরা দুটো ডিটারমিনেন্ট আকারে ভেঙে ফেলবো। প্রথমত এই ডিটারমিনেন্টটাকে দুটো ডিটারমিনেন্ট আকারে ভেঙে ফেলবো। দুটো ডিটারমিনেন্ট আকারে ভেঙে ফেললে মানে একটা ডিটারমিনেন্ট হয়ে যাবে, প্রথম পার্টটা হয়ে যাবে আলফা আলফা স্কোয়ার আলফা কিউ, বিটা বিটা স্কোয়ার বিটা কিউ, গামা গামা স্কোয়ার গামা কিউ, এটা প্লাস আরেকটা হয়ে যাবে আলফা আলফা স্কোয়ার ওয়ান, বিটা বিটা স্কোয়ার ওয়ান, গামা গামা স্কোয়ার ওয়ান। এরপর স্বাভাবিকভাবে প্রথম রো থেকে আলফা, দ্বিতীয় রো থেকে বিটা, তৃতীয় রো থেকে গামা কোণ চলে গেলে এটা আলফা এটা গামা হয়ে যাবে। এটা ওয়ান আলফা আলফা স্কোয়ার, ওয়ান বিটা বিটা স্কোয়ার, ওয়ান গামা গামা স্কোয়ার, এটা ডেট হয়ে যাবে। পরেরটা সেম আছে, পরের ডেটটা সেম থাকবে আলফা আলফা স্কোয়ার ওয়ান, বিটা বিটা স্কোয়ার ওয়ান, গামা গামা স্কোয়ার ওয়ান। এরপর আমরা টেলি করলে শেষমেশ আলফা গামা প্লাস ওয়ান, এটা কমন থাকবে আর বাকি চলে আসবে ওয়ান আলফা আলফা স্কোয়ার, ওয়ান বিটা বিটা স্কোয়ার, ওয়ান গামা গামা স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এই দুটোর গুণফল সমান জিরো। তো যেহেতু এরা নন কোপ্লেনার তাদের ডেটটা জিরো হবে না, ডেটটা জিরো না হলেই আলফা বিটা প্লাস গামা ওয়ান ইকুয়ালস টু জিরো, অর্থাৎ বলতে পারি আলফা বিটা গামা ইকুয়ালস টু মাইনাস। পরবর্তী 6 নম্বর প্রবলেম, এটা আমাদের খুব চেনা। এই ম্যাট্রিক্সটা কী ধরনের ম্যাট্রিক্স, তো এটা আমরা যখন রোটেশন করেছি, এক্সিসের রোটেশন, সেক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়েছি। আর আমরা ডেফিনেশন থেকে জানি যখন রোটেশন হয়
তখন যে ম্যাট্রিক্সটা আসে সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে যায়। আর এমনিতেও এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইন্টু এ ট্রান্সপোজ যদি করা হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি আসবে, তাই এটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে। এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আইএন যদি হয়ে যায় তখন ম্যাট্রিক্সটাকে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স, যখন ম্যাট্রিক্সটা একটা এটা হচ্ছে কি এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স। অর্থোগোনাল আবার একটা প্রপার্টি ছিল, কোনো একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল হলে ডিএটিটা হয়ে যায় +-1, আবার অর্থোগোনাল হলে এ ট্রান্সপোজটা এ ইনভার্সের সাথে সমান হয়ে যায়। কোনো একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটার ইনভার্স তার ট্রান্সপোজের সমান হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে এভাবে ভাবতে পারি, এই ম্যাট্রিক্সটার ইনভার্স কী হবে না, এটা ট্রান্সপোজ করে দিলে হয়ে যায়। 7th প্রবলেম, আন্ডার অর্ডিনারি মাল্টিপ্লিকেশন দ্য জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ। আমরা জানি কোন একটা সাইক্লিক গ্রুপের জেনারেটর, একটা জেনারেটর হলে ওর ইনভার্সটা হয়ে যায় জেনারেটর। তো এক্ষেত্রে পুরো এলিমেন্টগুলো আইস আমরা তৈরি করতে পারবো। I স্কোয়ার ইকুয়ালস টু -1, I কিউব ইকুয়ালস টু -I 4 ইকুয়ালস টু 1। তাহলে I দ্বারা সব এলিমেন্টগুলো জেনারেট করে যাচ্ছে। একইরকমভাবে -iটা হচ্ছে গিয়ে I এর ইনভার্স, কারণ I ইন্টু -I ইকুয়ালস টু 1, এখানে আইটা হচ্ছে 1টা হচ্ছে আইডেন্টিটি, তাহলে I ইন্টু -I ইকুয়ালস টু 1, তাই I এর ইনভার্স হচ্ছে -I। তাহলে I যদি জেনারেটর হয় ওর ইনভার্সটা জেনারেটর হবে কি, সেক্ষেত্রে I এবং I এর ইনভার্স এটা দূরে হলো জেনারেটর। পরবর্তী প্রবলেম, দ্য কোয়াড্রেটিক ফর্ম। তো এই কোয়াড্রেটিক ফর্মের ক্ষেত্রে আমরা দেখেছি এই আকারটাকে কতগুলো স্কোয়ারের বর্গ আকারে লিখতে হয়। এখানে যে রাশিমালাটা আছে এই রাশিমালাটাকে আমরা y1 স্কোয়ার প্লাস 2y2 স্কোয়ার প্লাস 2x রয়েছে রাশিমালাটা, এই রাশিমালাটাকে আমরা এই আকারে লিখতে পারবো, দুটো বর্গের যোগফল আকারে লিখতে পারবো। y1 মাইনাস y2 মাইনাস y3 স্কোয়ার প্লাস y2 মাইনাস y3 স্কোয়ার, এই আকারে y1 মাইনাস y2 মাইনাস y3 স্কোয়ার প্লাস y2 মাইনাস y3 স্কোয়ার। পুরো রাশিমালাটাকে যে গিভেন প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটার পুরো রাশিমালাটাকে আমরা এই আকারে লিখতে পারছি, দুটো বর্গের সমষ্টির আকারে। তো এর সাথে সাথে আমরা যদি y1 ইকুয়ালস টু 0, y2 ইকুয়ালস টু y3 ইকুয়ালস টু 1 করে নিই, তাহলে এই পুরো রাশিমালাটার মানটা কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ y1 0, y2 1, y3 1 হলেও এই পুরো এক্সপ্রেশনটার মান 0 হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা বলতে পারি পজিটিভ সেমি ডিফিনাইট। পজিটিভ সেমি ডিফিনাইট, এখানে ডেফিনেশন কতগুলো রয়েছে, এই এক্সপ্রেশনটাকে যদি কতগুলো রাশির আকারে বর্গের যোগফল আকারে লিখতে পারি, তো বর্গের সমষ্টি আকারে লেখা মানেই বলতে পারবো বর্গের সমষ্টি মানে এই রাশিটার মান সবচেয়ে কম হলে 0 হবে, নতুবা পজিটিভ হবে। এখন যদি এই যে রাশিটা, এই রাশিটার মান প্রতিটি নন জিরো ভ্যালুর জন্য যদি নন জিরো হয় তাহলে বলা হবে পজিটিভ ডিফিনাইট। যদি কিছু কিছু নন জিরো ভ্যালুর জন্য x1 y1 y1 y2 y3 এদের নন জিরো ভ্যালুর জন্য, কিছু নন জিরো ভ্যালুর জন্য 0 এবং বাকি ক্ষেত্রে যদি পজিটিভ হয় তাহলে সেমি ডিফিনাইট হবে। আর যদি কিছু নন জিরো ভ্যালুর জন্য যদি লেস দেন 0 হয়, আবার কিছুর জন্য যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তখন ইনডিফিনাইট হয়। আবার যদি নন জিরো ভ্যালুর জন্য, এক্ষেত্রে আমরা y যদি ধরে নিই, y ইকুয়ালস টু y1 y2 y3, y এর নন জিরো ভ্যালুর জন্য যদি নেগেটিভ পাওয়া যায় তখন হবে কি নেগেটিভ ডিফিনাইট। তো এক্ষেত্রে আমরা এই যে y এর ভ্যালুটা ধরছি 0 1 1, এটা একটা নন জিরো ভ্যালু, 0 1 1 একটা নন জিরো ভ্যালু, তার জন্য রাশিমালাটার মান 0 আসছে, তাই এটা সেমি ডিফিনাইট হবে। এই প্রবলেমটা আগের প্রবলেম সেম টু সেম হবে। আমরা চলে আসছি 10th প্রবলেমটাতে। 10th প্রবলেমের ক্ষেত্রে 1 1 1 2 জন্য আমরা যদি জিওমেট্রিতে ভাবি তাহলে ভালো সুবিধা হয়। 1 1 এর জন্য 1 1 এর জন্য আমরা কি করব না, যে ফাংশনটা দেওয়া রয়েছে তার ছবিটার কথা ভাবতে যদি চেষ্টা করি, এক্ষেত্রে ফাংশনটা রয়েছে fn ইকুয়ালস টু n প্লাস 2। আমরা সাধারণত x ধরে অভ্যস্ত, এটাকে আমরা এইভাবে যদি বলি f অফ x ইকুয়ালস টু x প্লাস 2 এই আকারে রয়েছে, অর্থাৎ y ইকুয়ালস টু x প্লাস 2। এই ছবিটা কেমন হবে, এটা একটা স্ট্রেট লাইন হবে, y ইকুয়াল টু x প্লাস 2 একটা স্ট্রেট লাইন হবে, এই ধরনের একটা স্ট্রেট লাইন, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা -2 এরকম পাস করবে, এটা একটা স্ট্রেট লাইন। তো এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটাকে ছবিটা ধরে আমরা কি করে 1 1 বলবো
আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল কতগুলো লাইন টানা হয় তাতে যদি কার্ভটাকে অর্থাৎ এখানে লাইনটাকে একবারই ছেদ করে তখন এটা 1 হবে। অর্থাৎ যে ছবিটা পেলাম, যে কার্ভটা পেলাম, সেই কার্ভটার ক্ষেত্রে যদি এক্স অক্ষের সমান্তরাল কতগুলো লাইন টানা হয়, এক্স অক্ষের সমান্তরাল কতগুলো লাইন টানা হয়, যদি দেখা যায় সেই লাইনগুলো এই কার্ভটাকে একবারই ছেদ করছে তখন সেটা হবে 1 তো এক্ষেত্রে এটা একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমি যতই এক্সের সমান্তরাল যতগুলো লাইন টানি এই রেখাটাকে একবারই ছেদ করবে, তাই এটা 1 হবে। অন্টু হবে কিনা, অন্টুর জন্য আমরা যে ডেফিনেশন করেছি, অন্টুর জন্য আমরা জানি প্রত্যেকটা ওয়াইয়ের জন্য একটা করে এক্স পেতে হবে। প্রতিটি ওয়াইয়ের জন্য যদি আমরা একটা করে এক্স পাই তখন তাকে আমরা কী বলবো, অন্টু বলবো। তো এক্ষেত্রে আমরা ডেফিনেশনটা যদি এইভাবে ধরে নিই, এফ অফ এন ইকালস টু, এটা রয়েছে এন প্লাস 2, তো এটাকে আমরা ধরে নিচ্ছি কোনো একটা ভ্যালু এম ধরে নিচ্ছি এফ অফ এন, তাহলে এন প্লাস 2 হবে, অর্থাৎ এন এর মানটাকে আমরা বলতে পারি এম মাইনাস 2। এখানে বিষয়টা হলো কি এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন এম এর মানটা যদি আমরা 2 ধরে নিই, এম এর মান যদি 2 ধরে নিই তাহলে এনটা হয়ে যাবে আমাদের 0। 2টা কিন্তু ন্যাচারাল নাম্বার, কিন্তু 0 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার শুরু হবে 1 থেকে, তাহলে এই 2 এলিমেন্টের আমরা কোনো ফ্রি ইমেজ পাচ্ছি না। আবার যদি 1 ধরে নিই, এম এর মানটা 1 ধরে নিই, এম এর মানটা যদি 1 ধরে নিই তাহলে এন এর মানটা হবে 1 মাইনাস 2 অর্থাৎ -1। এটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই 1 এলিমেন্টটার আমরা ফ্রি ইমেজ পাচ্ছি না, তাই এটাকে আমরা 1 বলতে পারলেও 2 বলতে পারবো না। পরবর্তী প্রশ্ন পরে আলোচনা।